أشهد أن لا إله إلا الله 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 রুমা, রুমা, আরে বাবা কোথায় গেলে? বাড়ি থেকে একটা জিনিস হাতের কাছে পাওয়া যাবে না নাকি? কি হলোটা কি? তোমার চিৎকারে তো বাড়িতে কাক ছিল বসতে পারবে না দেখছি। এত চিৎকার করছো কেন? চিৎকার করবো নাকি ঘরের মধ্যে শুয়ে থাকবো? বলি দরকারের সময় একটা জিনিস হাতের কাছে পাওয়া যাবে না? আমার জামা রুমাল এসব কোথায়? বিভিন্ন জেলায় এখানে আবেদনের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং 30 জুলাই যেটা লাস্ট ডেট ছিল এমন ভাব করছো যেন তোমার জামা কাপড় আমি পরে বসে আছি, নিজে একটু খুঁজেও নিতে পারো না? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, অত খোঁজবার সময় আমার নেই। একটা কিছু হাতের কাছে গুছিয়ে রাখবে না? সব খুঁজে নাও, খুঁজে নাও। নাও। তা আলমারির মধ্যে ঢুকিয়ে রাখবে, আমি পাবো কোত্থেকে? হ্যাঁ, সব আলমারিতে গুছিয়ে রাখতে হবে। অফিসে যাওয়ার সময় আর কিচ্ছু পাওয়া যাবে না। চল। শোনো, তখন থেকে অনেক গজগজ করছো। আচ্ছা, আমি যে কথাটা বলেছিলাম সেটা মনে আছে তো? আবার কি? বাহ, তোমার চালাকিটা আমি এখন বেশ ধরতে পারছি। যখনই তোমার কাছে আমি টাকা চাইবো তখনই কোনো না কোনো একটা ইস্যু করে ব্যাপারটাকে তুমি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করো না? এত টাকা টাকা করো না তো। এই শোনো, কি বলছোটা কি তুমি? টাকাটাকে আমি আমার জন্য চাইছি? সংসারের লৌকিকতার প্রয়োজনে টাকাটা তো লাগবেই। দেখো, প্রতি মাসে এত এক্সট্রা খরচ করা আমার পক্ষে সম্ভব না। শোনো, সংসারে যেটা প্রয়োজন সেটা করতেই হবে। তার জন্য কিভাবে এক্সট্রা ইনকাম করতে হবে সেটা তুমি ভাবো। সবাই তাই করে। আজকালকার দিনে কারোর পক্ষে একটা চাকরির মাইনেতে সংসার চালানো সম্ভব নয়। এই ঘ্যানঘ্যানানি বন্ধ করো তো। একেবারে অফিসে দেরি হয়ে যাচ্ছে, তার মধ্যে শুরু হলো তোমার ঘ্যানঘ্যানানি। হ্যাঁ, আমি তো ঠিক কথা বললেই তোমার অসহ্য লাগবেই। সংসারে খরচ যখন চালাতে পারো না তখন বিয়ে করেছিলে কেন? ধুর, নিকুচি করেছো তো সংসারের।
এই শোনো, বাধা যখন পড়লো তখন একটু দাঁড়িয়ে যাও না। দেখো আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আর এই সমস্ত কুসংস্কার মানতে গেলে না আমাকে সারা জীবনই দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হবে। আমি আসি। সত্যি বাবা, কিছুই মানে না। দুক্কা দুক্কা। কি ব্যাপার প্রশান্ত, আজও লেট? আজকে আবার কি অজুহাত দেবে? সত্যি এইভাবে চললে তুমি একদিন না একদিন কেস খেয়ে যাবে। আর বলবেন না সুভাষদা, সকালবেলা বেরোতে যাব, অমনি শুরু হয়ে গেল। ইয়ে স্যার। ক্যাশিয়ার বাবুকে গিয়ে বলো লেজার বুকটা নিয়ে আমার ঘরে আসতে। ওকে স্যার। আচ্ছা, প্রশান্ত বাবু এসেছেন? হ্যাঁ স্যার, অনেক আগেই এসে গেছেন। আচ্ছা, ঠিক আছে, তুমি ক্যাশিয়ার বাবুকে পাঠিয়ে দাও। আর শোনো, হ্যাঁ স্যার, একটু চা পাওয়া যেতে পারে? এখনই দিয়ে যাচ্ছি স্যার। ওকে। আচ্ছা তুমি বলো সুভাষদা, এরপরে মাথা ঠান্ডা রাখা যায়? না না না, তুমি যাই বলো ভাই, এইভাবে স্ত্রীর সাথে ঝগড়া করে আসাটা তোমার একদমই ঠিক হয়। আরে সব কিছুরই তো একটা নিয়ম নীতি আছে নাকি? সুভাষদা, হ্যাঁ কি হলো? স্যার তোমাকে ডাকছেন, এক্ষুনি লেজার বুকটা নিয়ে স্যারের চেম্বারে যেতে বলেছেন। আরে আর কাউকে ডাকেনি তো? না, তবে তোমার কথা জিজ্ঞাসা করছিলেন। সর্বনাশ করেছে। কি জিজ্ঞাসা করেছিলেন? না তেমন কিছু না, এই জিজ্ঞাসা করছিলেন তুমি অফিসে এসেছো কিনা। আমি বলে দিয়েছি তুমি এসে গেছো। আসলে সাহেবও বুঝে গিয়েছেন তুমি রোজই দেরি করে আসো আর তারপর একটা গল্প ফেঁদে দাও, তাই জিজ্ঞাসা করছিলেন আর কি। হ্যাঁ রে, তুই বলিসনি তো যে আমি এক্ষুনি এসেছি? না, সাহেব তো শুধু আমায় জিজ্ঞাসা করলেন তুমি এসেছো কিনা। আমি বললাম তুমি এসেছো। আর কখন এসেছো সাহেব জিজ্ঞাসাও করেননি, আর আমি আগ বাড়িয়ে বলবোই বা কেন। থ্যাংক ইউ। কিন্তু হ্যাঁ, একটা কথা তোমায় বলে দিই, এই যে তোমার রোজ রোজ অফিসে দেরি করে আসার ব্যাপারটা স্যার কিন্তু খুব ভালো করেই জানেন, আর এতে কিন্তু উনি তোমার প্রতি একটু অসন্তুষ্ট। সুতরাং নিজেকে সামলে চলো, বুঝলে প্রশান্তদা? বুঝি তো সব, কিন্তু কি করি বলতো? না, আমি যাই গো, সাহেবকে আবার ওদিকে চা দিতে হবে। হ্যাঁ আমিও যাই স্যারের ঘরে। যাই, আমারও অনেক কাজ পড়ে আছে। স্যার আমায় ডেকেছিলেন? হ্যাঁ সুভাষবাবু, বসুন। থ্যাংক ইউ স্যার। লেজার বুকটা এনেছেন? হ্যাঁ স্যার। হিসেব কমপ্লিট তো? স্যার গতকালকের যা কালেকশন হয়েছে সেই অনুযায়ী আমার খাতা রেডি আছে স্যার। কি অবস্থা? কালকের হিসেব অনুযায়ী আমাদের হাতে এখন কত আছে? স্যার গতকালকের ক্যাশ কালেকশন হয়েছে 3,57,529 টাকা 10 পয়সা, আর চেক সব মিলিয়ে 12,09,940। ঠিক আছে, আর কোনো পোস্টিং বাকি নেই তো? না স্যার, গতকালকের এন্ট্রি অনুযায়ী কোনো পোস্টিংই বাকি নেই। আপনি নিজে লেজার বুকের সাথে মিলিয়ে দেখেছেন? হ্যাঁ স্যার, আমি নিজে হাতে সব পোস্টিং করেছি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আপনি একটা কাজ করুন তো, আপনি ক্যাশ আর চেক যা পড়েছে সেগুলো লেবেলিং করে অ্যাটাচিতে সিল করুন। আমি নিজে যাব ব্যাংকে জমা দিতে। ওকে স্যার, আমি নিজে হাতে সব রেডি করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা কতক্ষণ লাগতে পারে? স্যার কতক্ষণ আর লাগবে? ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার। তার মানে এখন বাজে হচ্ছে 11টা। আই থিঙ্ক অ্যাট 11:30 আমি রেডি পেয়ে যাব, তাই তো? হ্যাঁ স্যার। আপনি রেডি করুন, আমি ঠিক 11:30 থেকে 11:45 মধ্যে বেরোবো। ওকে স্যার, আমি নিজে হাতে সব রেডি করে দিচ্ছি স্যার। আসছি স্যার।
প্রশান্ত, তুই কি করছিস রে? দাদা এই মানি রিসিপ্টগুলোতে ওই স্ট্যাম্প মারছে। ওই সব কাজ ছেড়ে দে, তুই বরং এক কাজ কর, তুই ঘোষকে ডেকে নে, ঘোষ এগুলো করতে পারবে। আরে সাহেব বেরোবেন, আধ ঘন্টার মধ্যে আমাকে সব রেডি করে দিতে হবে, তুই আমায় হেল্প কর, তুই ওকে বুঝিয়ে দিয়ে আয়, তাড়াতাড়ি আয়। ঠিক আছে ঠিক আছে। এই ঘোষ একটু দিকে আয় ভাই। তুই এই রিসিপ্টগুলোতে একটু স্ট্যাম্প মার, হ্যাঁ আমি আসছি। প্রশান্ত শোন, এই বান্ডিলগুলো সব কাউন্ট করা আছে, তুই লেবেল মেরে স্ট্যাম্প করে দে, ঠিক আছে? আর আমি ততক্ষণ এই চেকগুলোকে ক্রস চেক করে দিচ্ছি, ফটাফট করে দে। ঠিক আছে সুভাষদা। কি হলো, কিছু চিন্তা ভাবনা করলে? কি ব্যাপারে? সংসারের ব্যাপারে তোমার কিছুই মনে থাকে না? না না আসলে এত বিষয় নিয়ে কথাবার্তা বলো, তা এখন কোন বিষয়টা নিয়ে বলছো একটু বলো। সামনের মাসে ছোট কাকিমার মেয়ে লিলির বিয়ে, আর ছোট কাকিমা আমাদের বিয়েতে সোনার জিনিস দিয়েছিলেন, তা এখন ওনার মেয়ের বিয়েতেও আমাদের তো সোনার জিনিসই দেওয়া দরকার নাকি? দেখো ছোট কাকিমার অনেক টাকা পয়সা আছে, তাই তিনি সোনার জিনিস দিয়েছিলেন। আমাদের যা ক্ষমতা তাই দেব। সবসময় এরকম বললে হয় নাকি? আরে বাবা যা সত্যি তাই তো বলছি। ওসব কথা ছাড়ো, তুমি আমায় টাকা দেবে আর আমি গিয়ে লিলির জন্য একটা জিনিস কিনে নিয়ে আসবো। এমনভাবে বলছো যেন 10টা টাকা দাও, মুদির দোকান থেকে 2টো ডিম কিনে নিয়ে আসি। আরে বাবা, সোনার দোকানে কি আমার মুখ দেখেই জিনিস দিয়ে দেবে? এ কি তোমার পাড়ার মুদির দোকান যে বাকিতেই 2টো ডিম নিয়ে আসা যাবে? আরে বাবা, সোনার দোকান থেকে কিছু জিনিস আনতে গেলে কিছু টাকা অ্যাডভান্স দিতে হয়, নিশ্চয়ই তোমার এটা জানা আছে। ঠিক আছে, আমি একটা টাকা ছাপানোর মেশিন কিনছি, তোমার যত টাকা লাগে সব আমি তোমায় ছেপে এনে দেবো, ঠিক আছে? দেখো, আমার সেটা জানার দরকার নেই তুমি টাকা ছাপাবে না ডাকাতি করবে। আমার কিছু টাকার দরকার, তুমি আমায় টাকা দেবে, আর টাকা দিলে আমি সোনার দোকান থেকে লিলির জন্য একটা জিনিস কিনে নিয়ে আসবো, ব্যাস। ঠিক আছে, আমিও তো বলছি তোমায় টাকা ছেপে এনে দেবো, ব্যাস। দেখো, সবসময় এরকম ইয়ার্কি ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলি কি অনেক রাত হলো তো, কাল সকালে আমার অফিস আছে, এবার শুয়ে পড়ি। তোমার চালাকিটা আমি এখন বেশ ধরতে পারছি। যখনই তোমার কাছে আমি টাকা চাইবো তখনই কোনো না কোনো একটা ইস্যু করে ব্যাপারটাকে তুমি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করো না? এত টাকা টাকা করো না তো। এই শোনো, কি বলছোটা কি তুমি? টাকাটা কি আমি আমার জন্য চাইছি? সংসারের লৌকিকতার প্রয়োজনে টাকাটা তো লাগবেই। দেখো, প্রতি মাসে এত এক্সট্রা খরচ করা আমার পক্ষে সম্ভব না। শোনো, সংসারে যেটা প্রয়োজন সেটা করতেই হবে, তার জন্য কিভাবে এক্সট্রা ইনকাম করতে হবে সেটা তুমি ভাবো। সবাই তাই করে। আজকালকার দিনে কারোর পক্ষে একটা চাকরির মাইনেতে সংসার চালানো সম্ভব নয়। এই ঘ্যানঘ্যানানি বন্ধ করো তো। একে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তার মধ্যে শুরু হলো তোমার ঘ্যানঘ্যানানি। হ্যাঁ, আমি তো ঠিক কথা বললেই তোমার অসহ্য লাগবেই। সংসারে খরচ যখন চালাতে পারো না তখন বিয়ে করেছিলে কেন? কি হলো প্রশান্ত, তুমি চুপ করে বসে আছো যে? আরে বাক্সটা বন্ধ করে সিল করো। কি হলো? আরে অন্যমনস্ক হয়ে কি ভাবছিলে? না কিছু ভাবছিলাম না তো।
ভাইয়া আজকাল যে তোমার কি হয় কিছুই বুঝি না। আরে তাড়াতাড়ি করো, বড় সাহেব বেরোলেন বলে। এক্ষুনি করে দিচ্ছি দাদা। সুভাষবাবু, হ্যাঁ স্যার। সব রেডি? হ্যাঁ স্যার, সব রেডি আছে। এই নিন স্যার। ওকে, থ্যাংক ইউ। প্রশান্তবাবু, চলুন। চলুন স্যার, চলুন। রিক্সা, রিক্সা। কোথায় যাবেন বাবু? এলাহাবাদ ব্যাংকে যাব। 10 টাকা লাগবে বাবু। কেন 10 টাকা কেন? রোজ 5 টাকা করে যাই, আজ হঠাৎ 10 টাকা কেন? আরে ভাই, এলাহাবাদ যাব না, বেলেঘাটার এলাহাবাদ ব্যাংকে যাব। এতটা রাস্তা বোঝেনি তো, 10 টাকা লাগবে বাবু। কোথায় এতটা রাস্তা? হেমচন্দ্র নস্কর রোড দিয়ে চলে যাব, একটুখানি রাস্তা। অত সব বুঝি না বাবু, 10 টাকা দিলে বসুন, নাহলে ছাড়ুন। ঠিক আছে ভাই, তোমাকে যেতে হবে না, আমাদের একজন কমন রিক্সাওয়ালা আছে, সে নিয়ে যাবে। তুমি যে যাক। ওই তো স্যার, আমাদের ওই চেনা রিক্সাওয়ালাটা আসছে। তাই তো, এদিকে ভাই, এই যে এদিকে। বলুন বাবু। আরে আপনাদের দেখেই তো আমি ওখান থেকে ছুটে এলাম। আজকে একটু দেরি করে ফেলেছো ভাই, আমরা 5 মিনিট ধরে ওয়েট করছি রাস্তাতে। সে বাবু, একজনের সঙ্গে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। চলো চলো, তাড়াতাড়ি চলো, আর দেরি করো না। হ্যাঁ বাবু, যাই। साला तू अंधा है क्या? तेरे को दिखाई नहीं देता? কেন? আমি তো ঠিকই চালাচ্ছিলাম। ঠিকই চালাচ্ছিলাম मतलब? कैसा चला रहा तू? हाँ? তোমরাই তো ভুল করে ওই আমার রিক্সার সামনে এসে বাইকটাকে দাঁড় করিয়ে দিলে। अबे साला झूठ बोलता है हाँ? एक तो ठीक से चलाना नहीं आता, ऊपर से ज्यादा बात कर रहा है हाँ? ज्यादा बात আমি করছি না, আমি ঠিকই বলছি। झूठ बोल रहा है। एक तो चलाना नहीं आता, ऊपर से झूठ बोलता, मारूंगा क्या? আমি ঝুট বলছি না, তোমরাই দেখে চালাও। হ্যাঁ ए, क्या बोल रहा है? हम लोग गाड़ी चलकर तेरा रिक्शा गाड़ी चलाएगा? হ্যাঁ হ্যাঁ তাই। ऐसा बात बोलता है? तो ज्यादा बात बोलता है। चलो, मारूंगा तेरे को, मारूंगा। আর কি আশ্চর্য আশ্চর্য, তোমরা ওকে এভাবে বলছো কেন? ए, ওর দোষ নেই, ও তো ঠিক চালাচ্ছে। ज्यादा बोलने का नहीं, एकदम ज्यादा बोलने का नहीं।
सब चालाচ্ছিল बहुत देर से ज्यादा बात कर रहे हैं আপনি ঠকা লোক क्या কি করছেন হ্যাঁ কি করছেন বসন্ত তোমার লেগেছে ছাড়ুন কি করছেন ছেড়ে দেন সর্বনাশ হয়ে গেছে দাদা। আমরা অফিসের টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম, সেই সময় কতগুলো ছেলে আমাদের পথ আটকে টাকা লুট করে পালিয়েছে। কোন দিকে গেছে? ওই তো ওইদিকে চলে গেল। এই বলা বাইকটা বার করতে দেখি মালগুলোকে ধরতে পারি কিনা। আরে এখন বাইক দিয়ে কি হবে, কোথায় চলে গিয়ে হাওয়া হয়ে গেছে ওগুলো। দাদা আপনার মন থানায় গিয়ে পুলিশকে সব জানান, আমার মনে হয় এটাই ঠিক হবে। এগুলো কি বলছিস, মাথা থেকে সমান রক্ত বেরোচ্ছে, অদ্ভুতভাবে জখম হয়ে গেছে। এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, চল। ট্যাক্সি ডাকি। হ্যাঁ আমি ডেকে দিচ্ছি। মাগো না না, আঘাতটা তেমন গুরুতর না, ভয় পাওয়ার মতো তেমন কিছু হয়নি। আপনি ওদের নিয়ে যেতে পারেন। ও হ্যাঁ, যে ওষুধগুলো লিখে দিয়েছি না, ওগুলো ঠিক সময় মতো খেতে বলবেন কিন্তু, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ডাক্তারবাবু। ইটস ওকে। প্রশান্তবাবু, আপনি হেঁটে যেতে পারবেন তো? হ্যাঁ স্যার, ঠিক আছে, হেঁটে যেতে পারবো স্যার। আমিও হেঁটে যেতে পারবো স্যার। আসুন। চলো স্যার। স্যার বলছি যে আমরা কি এখান থেকে অফিসে যাব না বাড়ি চলে যাব? না না, সে কি কথা, অফিস বা বাড়িতে যাব কেন? চলুন আগে তাড়াতাড়ি আমরা থানায় যাই, একটা এফআইআর করতে হবে। কোম্পানির এতগুলো টাকা ডাকাতি হয়ে গেল। বাবু আমাকে যেতে দেন বাবু, আমার রিস্কাটা ওখানেই পড়ে রয়েছে। রিস্কাটা যদি চুরি হয়ে যায় তাহলে না খেতে পেয়ে মারা যাব বাবু। তোমাকে যদি থানায় খোঁজে? কেন শুধু শুধু থানা পুলিশের চক্করে আমাকে ফেলছেন বাবু? ও পুলিশগুলো মহা টেটিয়া হয়, কথাতেই তো বলে পুলিশের ছুলে 18 ঘা, একবার ধরলেই না ব্যাস। আর আমার মতো গরিব লোকেদের ধরলে জীবন পুরো বরবাদ করে ছেড়ে দেবে। তা বললে কি করে হবে ভাই, ওদেরকে তো ওদের মতো কাজটা করতে দিতেই হবে। বাবু আমি গরিব মানুষ বাবু, দিন আনি দিন খাই। আপনাদেরকে রিস্কায় তুলেছিলাম 5টা টাকা পাবো বলে, তার ফলটা তো আপনারা দেখলেন কি হলো। না বাবু, আমি পুলিশি ঝামেলায় জড়িয়ে আর নিজের ক্ষতি করতে পারবো না। ঠিক আছে প্রশান্তবাবু, ও যখন যেতে চাইছে না তখন ওকে আর জোর করে লাভ নেই, ছেড়ে দিন। কিন্তু আমাদের তো থানায় যেতেই হবে, চলুন আমরা বরং থানায় যাই। হ্যাঁ সেটাই ঠিক হবে বাবু। আপনারা পুলিশের কাছে যান, আমি গিয়ে দেখি আমার রিস্কাটা ঠিক আছে কিনা। হ্যাঁ স্যার ওকে যেতে দিলেন কেন স্যার? এখন থানাতে গিয়ে যদি ওকে খোঁজে তখন কি হবে? আরে এত চিন্তা করছেন কেন প্রশান্তবাবু? ও যখন হাসপাতালের কার্ডে ওর নাম লেখাচ্ছিল আমি ওর পুরো অ্যাড্রেসটা শুনে নিয়েছি।
প্রয়োজন হলে আমরা পুলিশকে সেই অ্যাড্রেস বলে দেবো। ঠিক আছে, চলুন। চল। বাক্সে কত টাকা ছিল? স্যার ক্যাশ ছিল 3,57,529 টাকা, আর চেক সব মিলিয়ে 12,09,940 টাকা। আচ্ছা, যে বাইকে করে ওরা লুট করতে এসেছিল সেগুলোর নাম্বার নোট করেছেন? না স্যার, নম্বর তো নোট করা হয়নি। আসলে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল, সেই সময় নম্বর নোট করার কথা আমার মাথাতেই আসেনি। এই হচ্ছে আপনাদের সমস্যা। এসব কেসে গাড়ির নাম্বারটা নোট করতে হয় সবার আগে। বুঝতে পেরেছি স্যার, কিন্তু সত্যি কথা বলতে কি, সেই সময় না আমার মাথা একদম কাজ করছিল না। মাথা কাজ করেনি মানে? গাড়ির নাম্বারগুলো থাকলে ক্রিমিনালগুলোকে ধরা অনেক সহজ হতো। এনিওয়ে, কী ধরনের বাইক নিয়ে এসেছিল সেটা বলতে পারবেন তো? হ্যাঁ স্যার, ও দুজনে এসেছিল একটা লাল রঙের বাইকে করে। তারপরে আরও দুজন এলো, তারাও বাইকে করেই এসেছিল। আর শেষে ওরা পালিয়ে যাওয়ার পরে দুজন এলো একটা আকাশি রঙের স্কুটারে করে। ওদের কাউকে চিনতে পেরেছেন? না স্যার, এদের তো আমরা আগে কখনো দেখিনি। না তবু কী ব্যাপার প্রশান্তবাবু, আপনি তো অনেকক্ষণ চুপচাপ বসে আছেন, কোনো কথা বলছেন না যে? না, আসলে স্যার সব বলছেন তো, তাই আর কি। আপনি কি কাউকে চেনেন? কি বলছেন স্যার, আমি চিনব কি করে? আচ্ছা, ওই রিক্সাওয়ালার খবরটা কি? ও তো স্যার হাসপাতাল থেকে বাড়ি চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা মতো আমি এফআইআরটা নিয়ে নিলাম। আপনারা একটা কাজ করুন তো, এখানে আপনাদের সকলের নাম, ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত লিখে দেবেন। এ নিন। স্যার ঠিকানা বলতে অফিসের ঠিকানা? না না, অফিসের ঠিকানা না, তার সাথে বাড়ির ঠিকানাটাও লিখে দেবেন। বাড়ির ঠিকানা কি হবে স্যার? বাড়ির ঠিকানা কী হবে সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেবো? আমি যখন লিখতে বলেছি তবে নিশ্চয়ই প্রয়োজন আছে। তাছাড়া বাড়ির ঠিকানা দিতে এত ভয় কেন? না না, ভয় কেন? কোনো ভয় নেই। তাহলে চুপচাপ বসে না থেকে যা বলছি তাই লিখুন। আর হ্যাঁ, রিক্সাওয়ালার ঠিকানাটা আপনাদের কাছে আছে বলছিলেন না? হ্যাঁ স্যার, ও যখন হাসপাতালে কার্ড বানাচ্ছিল তখন আমি ওর কাছ থেকে অ্যাড্রেসটা শুনে নিয়েছিলাম। হ্যাঁ, ওটাও লিখে দেবেন। আমরা আপনাদের অফিসে প্রয়োজনে আপনাদের বাড়িতে গিয়েও তদন্ত করতে পারি। ঠিক আছে, আপনারা এখন আসতে পারেন। ধন্যবাদ স্যার। নমস্কার স্যার। আপনি না বলে কই ঘরে ঢুকে বললেন? রাজেশের সঙ্গে কিছু কথা বলতে এসেছি। দেখছেন না শুয়ে আছে, মাথায় তো লেগেছে ওর। হ্যাঁ, সেটা আমি জানি। স্যার, আমাকে আপনার কিসের দরকার? আমি এসেছি আজকে সকালে ডাকাতিটার ব্যাপারে তোর সাথে কিছু কথা বলতে। কিন্তু আমার অপরাধটা কি বলবেন তো? বলবো 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 বলেই তো এসেছি। আজ সকালে হেমচন্দ্র নস্কর রোডে যে ডাকাতিটা হয়েছে, তুই জানিস তো সেটা? জানি মানে, আমার ওপরেই তো হামলাটা হলো। দেখছেন না ওর মাথায় ব্যান্ডেজ করা? ওরা কারা ছিল রে? কারা ছিল কি করে বলবো, তবে হ্যাঁ, ওই দুইজন মিলে আমার রিক্সার সামনে এসে পথ আটকালো, আর বাকি দলের ছেলেরা আমাকে এসে খুব মারলো।
শোন, সেসব গপ্প আমি জানি। কজন ছিল সেইটা বল। মোট মোট 6 জন ছিল স্যার। ওই 6 জনের ভেতরে তুই কাকে কাকে চিনিস, নাকি সবাইকেই চিনিস? বললাম তো স্যার, আমি কাউকে চিনি না। চিনবি চিনবি, তুলে নিয়ে গিয়ে কেলালে সব চিনবি। এই যে শুনুন, অনেকক্ষণ ধরে আপনার বকবকানি শুনছি। কি ভেবেছেনটা কি ওই ডাকাতের সঙ্গে যুক্ত ছিল? আর স্যার, আমি যদি ডাকাতদের সঙ্গে যুক্ত থাকি তাহলে ওরা আমাকে সেরকমভাবে মারবে কেন? বিশ্বাস না হলে খুঁজে দেখুন ঘরে কিছু পান কিনা। ঘরে যে কিছু পাওয়া যাবে না সেটা আমি নিজেও জানি। এসব শিয়ানাগিরি না আমার অনেক দেখা আছে। এই চল। কোথায়? কোথায় আবার? তোর শ্বশুর বাড়ি। থানায় নিয়ে গিয়ে যখন কেলাবো না গুছিয়ে, তখন সব বেরিয়ে যাবে। না, ও যাবে না। যাবে না মানে? না গেলে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবো। আপনার ক্ষমতা থাকলে ওকে তুলে নিয়ে যান দেখি। ওর গায়ে যদি একটা হাতও পড়ে না, বস্তির কেউ আপনাকে ছাড়বে না। আসল ক্রিমিনালকে তো ধরতে পারলেন না, এখন সাধারণ মানুষটার উপরে এসে অত্যাচার শুরু করেছেন। আপনাদের মতো অনেক পুলিশ অফিসার না আমার দেখা আছে। ঠিক আছে, আজকে আমি চলে যাচ্ছি। তবে যদি প্রয়োজন হয় এই কেসের সাক্ষী দিতে কিন্তু তোকে যেতে হবে। আমি একবারও তো বলিনি স্যার যে আমি যাব না। তবে শুধু শুধু আপনারা এসে আমাদেরকে অত্যাচার করছেন। ঠিক আছে, আজকে তোকে ছেড়ে দিলাম, তবে তুই কিন্তু এখান থেকে পালাবি না। আরে বাবা, আমরা পালাবো কেন? আমরা কি ক্রিমিনাল নাকি? প্রয়োজন পড়লে কালকে সকালে আমি নিজে ওকে থানায় নিয়ে যাব। ঠিক আছে, তাই কর। কালকে সকালে গিয়ে থানায় একবার দেখা দিয়ে আসবি, মনে থাকবে? আসুন স্যার, বসুন। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন, চা না কফি? নো থ্যাঙ্কস। আচ্ছা মিস্টার বিশ্বাস, একটা কথা আমাকে বলুন তো, আপনারা কি রোজই ক্যাশ জমা দিতে যেতেন? নিশ্চয়ই স্যার, আমাদের প্রিমিয়ামের যে ক্যাশ আর চেক জমা পড়ে সেটা নেক্সট ডে সকালে আমরা ব্যাংকে ডিপোজিট করে দিই। এই যে আপনার ব্রাঞ্চ থেকে রোজই ক্যাশ জমা দিতে যেতেন ব্যাংকে, এটা আপনি ছাড়া আপনার ব্রাঞ্চে আর কে কে জানতো? জানে তো সবাই, তবে এক্স্যাক্ট ফিগারটা কিন্তু একমাত্র ক্যাশিয়ার বাবু জানেন। ওনার নাম? স্যার সুভাষ দাস। ওনাকে একটু ডাকবেন? হ্যাঁ নিশ্চয়ই। দেখুন, এটা আমাদের একটা ফর্মাল ভিজিট, এটা কিন্তু আমাদেরকে করতেই হবে। হ্যাঁ নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। তুমি একবার ক্যাশিয়ার বাবুকে আমার ঘরে আসতে বলো তো। ইয়েস স্যার। আসলে কি ব্যাপারটা জানেন, সর্ষের ভেতরেই অনেক সময় দেখা যায় ভূতটা লুকিয়ে থাকে। এরকম ভেতর থেকে ইনফরমেশন ছাড়া এরকম একটা ডেফিনিট অ্যাটাক তো সচরাচর কেউ করে না। তাই আমরা সকলকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই স্যার। স্যার আমায় ডেকেছিলেন? হ্যাঁ, আপনি বসুন। হ্যাঁ সুভাষবাবু, ইনি বেলেঘাটা থানার এসআই মিস্টার ঘোষ। আমাদের কালকের ডাকাতির ঘটনাটার ইনভেস্টিগেশন করছেন উনি। আপনার সাথে কিছু কথা বলবেন। মিস্টার ঘোষ, ইনি হচ্ছেন আমাদের ক্যাশিয়ার বাবু মিস্টার সুভাষ দাস। নমস্কার। আচ্ছা সুভাষবাবু, একটা কথা আমাকে বলুন তো, এই যে আপনার ব্রাঞ্চ থেকে প্রত্যেক দিন যে টাকা ব্যাংকে যাচ্ছে, এর সমস্ত হিসাব তো আপনাকেই রাখতে হয়। এই ব্রাঞ্চের ক্যাশিয়ার হিসাবে তো
এখানকার হিসাব সব আমারই রাখার কথা, এটাই তো স্বাভাবিক। আচ্ছা সুভাষবাবু, এই লক্ষ লক্ষ টাকা যে ব্যাংকে যাচ্ছে, এই কথা কি আপনি কখনো কাউকে বলেছেন? মানে আমি বলতে চাইছি যে গল্পের ছলে হয়তো কখনো কোনো সময় কাউকে। স্যার, একজন দায়িত্বশীল কর্মী হিসাবে আমার মনে হয় না ব্রাঞ্চের কোনো গোপন খবর আমি কারোর সাথে আলোচনা করেছি। আচ্ছা, এই ব্যাপারটা আপনি ছাড়া আপনার ব্রাঞ্চে আর কে কে জানে? মানে কত টাকা যাচ্ছে না যাচ্ছে? আমি ছাড়া জানেন বলতে আমাদের স্যার জানেন, আর আমাদের একজন সহকর্মী আছে প্রশান্ত দাস, সে জানে। দেখুন, এই ব্রাঞ্চের যে টাকা পয়সা ব্যাংকে জমা হয় সেই বিষয়ে তো আমাকে স্যারকে জানাতেই হবে। আর এছাড়া প্রশান্ত ওই নোটের বান্ডিলগুলো লেবেলিং করে আর স্ট্যাম্পিং করে, যার জন্য ও এই ব্যাপারটা জানে। আচ্ছা, প্রশান্তবাবু কি কখনো কাউকে বলেছে? আপনি সেটা জানেন? স্যার, আমার মনে হয় না ওই ব্যাপারে কারোর সাথে আলোচনা করবে। আচ্ছা, উনি লোকটা কেমন? খুবই ভালো ছেলে। আচ্ছা, ওনার মধ্যে কোনো রকম কোনো অস্বাভাবিকতা? সেরকম তো কিছু মনে হচ্ছে না, তবে হ্যাঁ, এই কয়েকদিন হলো ওকে একটু অ্যাবসেন্ট মাইন্ডে দেখছি। আমার মনে হয় স্যার কোনো প্রবলেমে পড়েছে। প্রবলেম? কি ধরনের প্রবলেম? দেখুন স্যার, প্রবলেম বলতে আমার যতদূর মনে হয় ফ্যামিলির কোনো অর্থনৈতিক প্রবলেমই হবে। আচ্ছা, প্রশান্তবাবু কোথায়? ওনাকে একটু ডাকা যাবে? না, আসলে আজকেও আসেনি। কালকে একটু চোট পাওয়ার ফলে ও আজকে অ্যাবসেন্ট আছে। প্রশান্ত? তার মানে কালকে ডাকাতির সময় যে স্টাফটা ওখানে ছিল। ঠিক আছে, আমি এখন উঠি। হ্যাঁ, আসি। আজকে অফিস কামাই করাটা ঠিক হলো না, বুঝলে? আরে বাবা, তোমার শরীরটা খারাপ বলেই তো তোমাকে অফিস যেতে বারণ করলাম। কিন্তু অফিসে তো সবাই আমায় সন্দেহ করবে। গতকালই টাকার বাক্সটা ডাকাতি হলো, আর আজকে আমি। আচ্ছা, তোমার শরীরটা আগে না অফিস আগে? তাছাড়া তুমি তো কোনো অন্যায় করনি। উল্টে অফিসের টাকা বাঁচাতে গিয়ে তুমি কালকে ডাকাতের হাতে মার খেয়েছো। এখন এই সময় কে এলো? আচ্ছা, প্রশান্তবাবু আছেন? হ্যাঁ আছেন। একটু ডেকে দেওয়া যাবে ওকে? হ্যাঁ, আপনি একটু বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। ধন্যবাদ। স্যার, আপনি? এই এলাম আপনার সাথে একটু কথা বলতে। বলুন না। আপনি আজকে অফিস যাননি? না, মানে কালকে এত মারধর খেয়েছি না, সারা শরীরে প্রচণ্ড ব্যথা, তাই স্ত্রী বললো যে আজকের অফিসে গিয়ে কাজ নেই। আচ্ছা প্রশান্তবাবু, কালকে ওরা আপনাকে মারলো কেন? আসলে ওই টাকার ব্যাগটা আমার কাছে ছিল তো, আর আমি ওদের টাকার ব্যাগটা কেড়ে নেওয়ার জন্য খুব বাধা দিয়েছিলাম, তাই ওরা স্যার আমাকে প্রচণ্ড মারধর করে। ওদের কাউকে আপনি কি চিনতেন? আমি তো কালকেই আপনাদের বলেছি স্যার, আমি ওদের চিনি না, কখনো আগে দেখিও নি। আচ্ছা, ওই ব্যাগটার ভেতরে যে টাকা ছিল এটা ওরা জানলো কি করে? আচ্ছা, মুশকিল তো। আপনি এমনভাবে প্রশ্নটা করছেন যেন আমি ওদের ইনফরমেশনটা দিয়েছিলাম। না দেখুন, কোনো কিছুই তো বলা যায় না, তবে ঘটনার বিবরণ শুনে আমার যা মনে হলো তাতে ওরা সমস্ত রকম ইনফরমেশন নিয়েই কাজটা করতে এসেছিল। সেটা হতে পারে। আচ্ছা অফিসার, আপনি একটা ব্যাপার ভুলে যাচ্ছেন, যে আমি যদি ব্যাপারটাতে ইনভলভ থাকি তাহলে আমি কেন প্রাণের ঝুঁকি নিয়ে ওই টাকার ব্যাগটা বাঁচাবার চেষ্টা করলাম বলতে পারেন? আসলে কি জানেন তো, এগুলো অনেক সময়
ছাড়ুন ওসব কথা। একটা ইনভেস্টিগেশনের জন্য আমি আপনার অফিসে গিয়েছিলাম। সেখানে গিয়ে শুনলাম কালকে আপনি সারাদিনই ডিস্টার্ব মাইন্ডে ছিলেন। ইনফ্যাক্ট ইদানিং নাকি প্রায়ই আপনার এসব হয়। হ্যাঁ মানে ওই কেন হয় এরকম প্রশান্তবাবু? অফিসার, সেটা সম্পূর্ণ আমার পারিবারিক সমস্যা। পারিবারিক সমস্যা? যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা প্রশ্ন করব প্রশান্তবাবু। আপনার পারিবারিক সমস্যাটা ঠিক কীরকম বলুন তো? মানে কোনো অর্থনৈতিক সমস্যা? অফিসার, আপনি কিন্তু এবারে আমার ব্যক্তিগত এবং সামাজিক স্বাধীনতায় ইন্টারফেয়ার করছেন। ওকে ওকে প্রশান্তবাবু, কি করব বলুন? পুলিশের চাকরি করি তো, তাই সব কিছুর ভেতরে একটা সন্দেহের গন্ধ খুঁজে বেড়াই। এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে বলতে পারেন। এনিওয়ে, আজকে আমি চলি। তবে তদন্তের স্বার্থে আপনার কাছে আমাকে আবার আসতে হতে পারে। ঠিক আছে স্যার, অপরাধীরা সাজা পাক সেটা আমিও চাই। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার একটু চা খেয়ে গেলে হতো না? নো থ্যাঙ্কস, অন্য আর একদিন আসছি। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। মিস্টার সরকার, আপনাকে যে কারণে ডেকে পাঠিয়েছি, আজ মিটিংয়ে সিপি একটা কেস নিয়ে আমাকে খুব বাজেভাবে বললেন। আপনার মনে আছে নিশ্চয়ই, গত 17 এপ্রিল বেলেঘাটা পিএস অঞ্চলে একটা ডাকাতি হয়েছিল। হ্যাঁ স্যার, আমি নিউজে শুনেছিলাম। এলআইসির প্রায় 4 লাখ টাকা ক্যাশ এবং প্রায় 12 লাখ টাকার ওপর চেক ডাকাতি হয়েছিল। ইয়েস স্যার। সিপি আমাদের এই কেসটা টেক আপ করতে বলেছেন। কেন স্যার? মানে বেলেঘাটা পিএস কি? বেলেঘাটা থানা এই ব্যাপারে বোধহয় বিশেষ ডেভেলপ করতে পারেনি। তাছাড়া দিনকে দিন যেভাবে ডাকাতি বাড়ছে, তাতে আমাদের ডিপার্টমেন্টের পক্ষেও সেটা খুব একটা সুখকর নয়। ইউর রাইট স্যার, সত্যি খবরটা আমাদের জন্য ভালো নয়। এই আমি চাইছি আপনি কেসটা সলভ করুন অ্যাজ অ্যান আইও। ওকে স্যার। আপনার মতো ডাইনামিক অফিসারের উপর আমার ফুল কনফিডেন্স আছে, অ্যান্ড আই এম শিওর অ্যাবাউট ইট যে আপনি নিশ্চয়ই কেসটা সলভ করবেন। থ্যাংক ইউ স্যার, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। অল দ্য বেস্ট। আমি এক্ষুনি বেলেঘাটা পিএসকে ইনফর্ম করে দিচ্ছি যে কেসটা আপনি টেক আপ করেছেন অ্যাজ অ্যান আইও। ইয়েস স্যার। হ্যালো, বেলেঘাটা পিএস, ওসি লালবাজার, অ্যান্টি ডাকাওয়াইটি স্কোয়াড। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। না না স্যার, না। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। অল রাবিশ। মিস্টার ঘোষ, হ্যাঁ আপনি একবার আমার চেম্বারে আসুন তো। স্যার। হ্যাঁ বসুন। থ্যাংক ইউ। মিস্টার ঘোষ, হেমচন্দ্র নস্কর রোডে এলআইসির বেলেঘাটা ব্রাঞ্চে যে ডাকাতিটা হয়েছিল, এখন সেটা কি অবস্থায় আছে? স্যার, এই কেসটা তদন্ত আমি নিজে করছি। হ্যাঁ সে তো আমি জানি, আর জানি বলেই তো কাউকে না ডেকে আপনাকে ডেকে পাঠিয়েছি। আমি জানতে চাইছি কেসটা এখন কি অবস্থায় আছে, আপনি কাকে অ্যারেস্ট করেছেন? না স্যার, এখনো পর্যন্ত আমরা কাউকে অ্যারেস্ট করতে পারি। অনেক দিন হয়ে গেল ডাকাতিটা হয়েছে, আজ পর্যন্ত আপনি কাউকে গ্রেপ্তার করতে পারলেন না, কোনো ক্লুও জোগাড় করতে পারলেন না। স্যার, আমি তো জিজ্ঞাসাবাদ করছি, চেষ্টাও করছি স্যার। চেষ্টা করছি বলে কোনো লাভ নেই মিস্টার ঘোষ, রেজাল্ট চাই, রেজাল্ট। আসল অপরাধীদের ধরতে না পেরে আপনি কতগুলো ভুলভাল লোককে ধরে তাদের হ্যারাস করছেন। আপনি কি জানেন যে আপনাদের অপদার্থতার জন্য ওপর মহল থেকে আমাকে কত কথা শুনতে হচ্ছে? এতদিন হয়ে গেল আপনি যখন কিছুই করতে পারেননি, আর কিছুই করতে পারবেন না। সরি স্যার, আমাকে আর একটা সুযোগ দিন, আমি কেসটা সিরিয়াসলি দেখছি। তার মানে এতদিন আপনি কেসটা সিরিয়াসলি হ্যান্ডেল করেননি। একটা কথা জানেন তো, সময় কোনোদিন কারোর জন্য বসে থাকে না। আপনি কি জানেন
এই কেসটা অলরেডি লালবাজার টেক ওভার করেছে। ছি 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 ছি, এই ঘটনাটা আমাদের থানার পক্ষে কত লজ্জাজনক। যান, এইভাবে বসে না থেকে সমস্ত কাগজপত্র নিয়ে লালবাজারে যান। ওকে স্যার। মে আই কাম ইন স্যার? ইয়েস। আমি বেলেঘাটা থানার এসআই। মিস্টার ঘোষ? ইয়েস স্যার। আসুন। বসুন। থ্যাংক ইউ। বলুন কি নেবেন, চা না কফি? নো থ্যাঙ্কস। আচ্ছা, আপনি তো ওই এলআইসির ডাকাতির কেসটার ব্যাপারে এসেছেন? হ্যাঁ, সেই ফাইলটাই আপনার কাছে আমি দিতে এসেছি। এনি। থ্যাংক ইউ। ওয়েলকাম। এনি ইমপ্রুভমেন্ট ইন দিস কেস? সবাইকেই তো জিজ্ঞাসাবাদ করেছি। কোনো ক্লু? রুমা, আসছি। আহা কি করছো বলো তো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। কি হলোটা কি? এমন চিৎকার করছো না যেন মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। ডাকাত পড়েনি, ডাকাত আসছে ধরতে। ডাকাত আসছে ধরতে? তোমার এসব হেয়ালি আমি বুঝি না বাপু। আজ এত সকাল সকাল অফিস যাচ্ছ, কোনো মেয়ের প্রেমে পড়েছো বুঝি? সেটা হলে তো খুব ভালোই হতো, কিন্তু এত ভালো কপাল কি আর আমার হবে? আসলে কালকে ওই অফিসের সাহেবের কাছ থেকে জানলাম আমাদের অফিসের যে ওই টাকা ডাকাতির কেসটা হয়েছিল না, ওটা ইনভেস্টিগেট করার দায়িত্ব লালবাজারের গোয়েন্দা দপ্তরের হাতে গেছে। হ্যাঁ, তো তো আজকে গোয়েন্দা অফিসাররা আজকে আমাদের অফিসে আসছেন। শোনো, আজকে আমার অফিস থেকে ফিরতে একটু দেরি হবে, কেমন? আমি আসি। ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা, এখানে রাজেশ বলে একজন থাকে, ওর বাড়িটা মানে ঘরটা কোথায় একটু বলতে পারবেন? কেন, কি দরকার রাজেশকে? না না, মানে একটা ডাকাতির ব্যাপারে ওকে আমরা জিজ্ঞাসাবাদ করি। শুনুন, এর আগেও একজন অফিসার এখানে এসেছিল, তাকে আমরা যা বলা বুঝিয়ে দিয়েছি। আর আমাদের রাজেশদার মতন ভালো মানুষ এই বস্তিতে আর একজনও নেই। তাকে যদি বারবার এরকমভাবে হ্যারাস করেন না, পুরো বস্তি আমরা ওর পাশে দাঁড়াবো বলে দিলাম। না না, আপনারা ভুল বুঝছেন। দেখুন, ও যদি কোনো অন্যায় না করে থাকে, ওকে অকারণে হ্যারাস করবো কেন আমরা? আসলে ওই ডাকাতির ঘটনার ও হচ্ছে প্রত্যক্ষদর্শী। ওর কাছ থেকে কিছু ইনফরমেশন নেওয়ার আছে আমার। কিন্তু এখন তো ওকে ঘরে পাবেন না, ও তো রিক্সা নিয়ে বেরিয়ে গেছে। ও আচ্ছা, ওকে ঠিক এখন কোথায় গেলে পাওয়া যাবে? দেখুন গিয়ে ওই মোড়ের মাথার রিক্সা স্ট্যান্ডে, ওই স্ট্যান্ডে তো রিক্সা চালায়, হয়তো ওখানেই পেতে পারেন। ঠিক আছে,
ধন্যবাদ। দেখুন, আপনাদের থেকে যেটুকু যা ইনফরমেশন পাওয়ার সেটা আমার পাওয়া হয়ে গেছে। আচ্ছা মিস্টার বিশ্বাস, সেদিন ব্যাংকে টাকা নিয়ে আপনারা দুজনেই তো যাচ্ছিলেন জমা দিতে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, একটু ভালো করে ভেবে আমাকে বলুন তো, মানে সেদিন যে ঘটনাটা ঘটেছিল তার একটা হুবহু একটা এক্স্যাক্ট বিবরণ আমাকে দিন তো। আমি বলছি। প্রতিদিনের মতো আমি আর আমার সহকর্মী প্রশান্ত আমরা দুজনে মিলে ব্যাংকে যাই টাকাটা জমা দেওয়ার জন্যে। তখন সময় কত হবে, এই 11:45 কাছাকাছি। ওই তো স্যার, আমাদের ওই চেনা রিক্সাওয়ালাটা আসছে। তাই তো, এদিকে ভাই, এই যে এদিকে। বলুন বাবু। আরে আপনাদের দেখেই তো আমি ওখান থেকে ছুটে এলাম। আজকে একটু দেরি করে ফেলেছো ভাই, আমরা 5 মিনিট ধরে ওয়েট করছি রাস্তাতে। সে বাবু, একজনের সঙ্গে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। চলো চলো, তাড়াতাড়ি চলো, আর দেরি করো না। হ্যাঁ বাবু, যাই। साला तू अंधा है क्या? तेरे को दिखाई नहीं देता? কেন? আমি তো ঠিকই চালাচ্ছিলাম। ঠিকই চালাচ্ছিলাম मतलब कैसे चला रहा तू? हाँ, তোমরাই তো ভুল করে ওই আমার রিস্কার সামনে এসে বাইকটাকে দাঁড় করিয়ে দিলে। अबे साला झूठ बोलता है। हाँ, एक तो ठीक से चलाना नहीं आता, ऊपर से ज्यादा बात कर रहा है। हाँ,
ज़्यादा बात আমি করছি না, আমি ঠিকই বলছি। झूठ बोल रहा है, ये तो चलाना नहीं था, ऊपर से छोड़ दो, मारूंगा क्या? আমি ঝুট বলছি না, তোমরাই দেখে চালাও। হ্যাঁ क्या बोल रहा है? हम लोग गाड़ी चलकर तेरा रिक्शा गाड़ी चलाएगा? হ্যাঁ হ্যাঁ তাই। सब बात बोलता है, तो ज्यादा बहुत बोलता है। चलो मारूंगा तेरे को, मारूंगा। কি আশ্চর্য, তোমরা ওকে এভাবে বলছো কেন? দোষ নেই, ও তো ঠিক চালাচ্ছে। ज्यादा बोलने का नहीं, एकदम ज्यादा बोलने का नहीं। আরে ওর তো কোনো দোষ নেই, ও তো ঠিকই রিক্সা চালাচ্ছিল। बहुत देर से ज्यादा बात कर रहा है, अभी ठोका लूं क्या? की करছেন? की করছেন আপনি? হ্যাঁ কি করছেন? বসন্ত তোমার লেগেছে? ছাড়ুন, ছাড়ুন, কি করছেন? ছেড়ে দেন আপনি। দাদা দাদা কি হয়েছে দাদা? সর্বনাশ হয়ে গেছে দাদা। আমরা অফিসের টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম, সেই সময় কতগুলো ছেলে আমাদের পথ আটকে টাকা লুট করে পালিয়েছে। কোন দিকে? কোন দিকে গেছে? ওই তো ওইদিকে চলে গেল। এই ভোলা, তোর বাইকটা বার করতে দেখি, মালগুলোকে ধরতে পারি কিনা। আরে এখন বাইক দিয়ে কি হবে? কোথায় চলে গিয়ে হাওয়া হয়ে গেছে ওগুলো? দাদা আপনার এবং থানায় গিয়ে পুলিশকে সব জানান, আমার মনে হয় এটাই ঠিক হবে। এগুলো কি বলছিস? মাথা থেকে সমান রক্ত বেরোচ্ছে, অদ্ভুতভাবে জখম হয়ে গেছে। এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, চল। ট্যাক্সি ডাকি। হ্যাঁ আমি ডেকে দিচ্ছি। ঠিক আছে, আমার যেটুকু যা জানার আমি জানলাম। ইনফ্যাক্ট আমি আপনাদের এই অফিসে আসার আগে একবার স্পট ভিজিট করেছি, ওখানকার স্থানীয় লোকজনদের সঙ্গে কথাও বলেছি। আর তাছাড়া আপনারা যে রিক্সাতে করে যাচ্ছিলেন সেই রিক্সা চালক রাজেশ, আমি তার সঙ্গেও কথা বলেছি। মিস্টার বিশ্বাস, একটা কাজ করুন, আপনারা দুজন মিলে কাল সকালে একবার লালবাজারে চলে আসুন। আপনাদের বিবরণ শুনে আমাদের এক্সপার্ট আর্টিস্ট ওই ছেলেগুলোর একটা পোর্ট্রেট পারলে করবে। ওকে স্যার, ঠিক আছে, আমরা চলে যাব। দেখুন, আপনাদের হেল্প তো আমার প্রয়োজন। নিশ্চয়ই স্যার, আমরা হেল্প করার জন্য সবসময় প্রস্তুত। ওকে, ভেরি গুড। ভালো কথা। আপনারা আরেকটা কাজ করবেন, সঙ্গে করে রিক্সা চালক রাজেশকে একটু নিয়ে যাবেন। কিন্তু স্যার, না না না, কোনো টেনশন নেই, আমি রাজেশকে সব বলেছি। ইনফ্যাক্ট ও তো আমাদের সঙ্গে সহযোগিতা করতে সম্পূর্ণভাবে প্রস্তুত। দেখুন, আসলে একলা লালবাজারে যাওয়াটা মানে ও ঠিক চেনে না তো, সেই জন্যই আপনারা একটু সঙ্গে করে নিয়ে যাবেন। ও আচ্ছা, তাহলে ঠিক আছে স্যার। আসলে ও বেচারা গরিব মানুষ, বলছিল পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে চায় না। দেখুন, আমি তো বলছি ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা তিনজন মিলে কাল সকালে লালবাজারে চলে আসবেন। ওকে? ওকে স্যার, আমরা চলে যাব। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। চলি। রুমা, আমি কাল অফিসে একটু তাড়াতাড়ি যাব। কেন গো, কাল আবার কি আছে? তোমায় বললাম না আজকে আমাদের অফিসে লালবাজার থেকে অফিসার এসেছিলেন। হ্যাঁ, সে তো বললে। ওনারা ইনভেস্টিগেশন করে গেছেন আর তোমাদের কাছ থেকে ঠিকঠাক ইনফরমেশন পেয়ে উনি খুব খুশিই হয়েছেন।
তাই কালকে আমাদের সবাইকে আরেকবার লালবাজারে যেতে হবে। ধুর, ওসব ছাড়ো তো। আমি বলি কি কদিন এসব নিয়ে চর্চা চলবে, তারপরে সব কিছু ধামাচাপা পড়ে যাবে। না গো, কালকে আমাদের কাছ থেকে অপরাধীদের চেহারার বিবরণ নিয়ে আর্টিস্টকে দিয়ে ছবি আঁকাবে। লালবাজার কেসটার দায়িত্ব নিয়েছে, ওরা নিশ্চয় একটা কিনারা করবেই। তুমি জানো ছেলেগুলো কিরকম নটোরিয়াস? আর তাছাড়া তুমি কি ভেবেছো ওরা কি সারা জীবন জেলেই পড়ে থাকবে? জেল থেকে বেরিয়ে এসে ওরা এর বদলা নেবে। তার থেকে আমি বলি কি তুমি এসব ছেড়ে দাও। আচ্ছা, তুমি একজন শিক্ষিতা মহিলা হয়ে এরকম কথা বলছো রুমা? না না, একজন সচেতন নাগরিক হিসেবে পুলিশকে সহযোগিতা করাই তো আমাদের কর্তব্য। শোনো, এরকম সমাজ সেবা করার জন্য না অনেকেই আছে। আমাদের মতো এরকম মধ্যবিত্ত লোকেদের সমাজ সেবা করার কোনো দরকার নেই। না না, তা হয় না রুমা। তুমি জানো সেদিন যে রিক্সাওয়ালা আমাদের সঙ্গে ছিল সে আর তার পরিবার তার অশিক্ষিত, আমাদের থেকেও গরিব। তো সে যদি এগিয়ে আসতে পারে, আমি একজন অফিসের স্টাফ হয়ে পালিয়ে বেড়াবো? না না, এটা কখনো হয় না। আমি কাল যাবই। তোমার যা খুশি তাই করো। তুমি কোনোদিনও আমার কোনো কথা শুনেছো? যদি শুনতে তাহলে আজ আমাদের এই দশা হতো না। রাজেশ, আরে বৃষ্টির মধ্যে কোথায় চললে? রিক্সা চালাই কাকা, এইটুকু বৃষ্টিতেই ভয় পেয়ে যাবো? হ্যাঁ, তার উপর তো এখনো বর্ষাকাল এলোই না। রিক্সাটা কোথায়? আজকে আর চালাবো না। মানে? তার মানে মনে হচ্ছে ভালোই মাল্লু কামিয়েছ। তাহলে কি তুই সত্যি সত্যি ডাকাতের সঙ্গে যুক্ত ছিলিস? মাল কামিয়ে রিক্সা চালানো ছেড়ে দিলি? হ্যাঁ, ঠিক ধরেছ। তার মানে আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না। মানে তুমি? আরে বাবা, ওই ডাকাতগুলোকে চেনানোর জন্য আমি যাচ্ছি, সেই জন্যই তো আমি রিক্সাটা নিয়ে বেরোতে পারিনি। ডাকাতগুলোকে চিনিয়ে দেওয়ার জন্য? ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারছি না, একটু খোলসা করে বলো না। বুঝলি না? আরে কালকে যারা আমাকে খুঁজতে বাড়িতে এসেছিল লালবাজার থেকে, তো বাড়িতে তো আমাকে পায়নি, না পেয়ে রিক্সা স্ট্যান্ডে গিয়েছিল। তো সেই দিনকার সমস্ত ঘটনা শুনে বলল। সবই বুঝলাম। দেখো রাজেশ, তোমার সঙ্গে কথা বলে আমার যেটা মনে হচ্ছে, পুলিশ তোমাকে অকারণে সন্দেহ করছে। তুমি একজন সৎ যুবক, সচেতন নাগরিক। তা না হলে সেদিন জীবনের ঝুঁকি নিয়ে ওইভাবে ডাকাতগুলোকে তুমি আটকাতে যেতে না। তাহলে আপনিই বলুন স্যার। দেখো রাজেশ, আমাকে তোমার একটু সাহায্য করতে হবে। বলুন স্যার, কি সাহায্য করতে পারি? না না, আমার ব্যক্তিগত কোনো কাজ তোমাকে করতে হবে না। তোমায় যেটা করতে হবে সেটা একটা সামাজিক কাজ, একজন সচেতন নাগরিকের যেটা করা উচিত। নিশ্চয়ই বলুন না স্যার, আমি নিশ্চয়ই করব। তবে যদি পারি। পারবে পারবে, নিশ্চয়ই পারবে। দেখো রাজেশ, সেদিন যে ডাকাত দলকে তুমি আটকাতে গিয়েছিলে, ওদের চেহারাগুলো নিশ্চয়ই তোমার মনে আছে। তোমাকে যেটা করতে হবে, লালবাজারে এসে আমাদের আর্টিস্টের সামনে ওই ডাকাত দলের যে ছেলেগুলো তাদের চেহারার একটা বর্ণনা দিতে হবে। ধরো ওরা কেমন দেখতে, ওদের গায়ের রং কীরকম, ওদের হাইট কতটা, চুলের রং কি, চোখের রং কি, এইসব। তোমাকে লালবাজারে এসে আর্টিস্টের সামনে সমস্ত বর্ণনা দেওয়ার পর আমাদের আর্টিস্ট ওই বর্ণনা অনুযায়ী ওদের ছবি আঁকবে। আর তারপর হ্যাঁ, এ তো খুব সোজা কাজ স্যার, আমি নিশ্চয়ই পারবো স্যার। ভেরি গুড, ভেরি গুড। তুমি এক কাজ করো, কাল সকালে একবার লালবাজারে চলে এসো, কেমন? লালবাজার? আমি একা যাব স্যার? না না, তোমাকে একা আসতে হবে না। রাজেশ, ওই দিন তোমার রিক্সায় দুজন এলআইসি স্টাফ ছিলেন তো? আমি ওদের অফিসেও যাচ্ছি, আমি ওদেরও ডাকবো কালকে। আর আমি ওদের বলে আসবো যে ওরা লালবাজারে যাওয়ার সময় কাল সকালে তোমাকে এসে তুলে নিয়ে যাবে, কেমন? ও, তাহলে তো কোনো অসুবিধাই নেই স্যার।
আমি নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। গুড, ভেরি গুড। চলি। আরে ওরা তোকে গ্যাস খাওয়ালো আর তুই অমনি সমাজসেবা করতে চলে গেলি? এই তোমরা সব ব্যাপারটা এইভাবে দেখো কেন বলো তো? আরে বাবা, আমরা যদি পুলিশকে সাহায্য না করি তাহলে ওরাই বা ডাকাতগুলোকে ধরবে কি করে? তারপর তো আমরাই আবার বলে বেড়াবো এ শালা এই ঘুষ খেয়ে পেট মোটা করে ঘুরে বেড়াচ্ছে, তাই ডাকাতগুলোকে ধরতে পারছে। ঠিক। আর তাছাড়া দেখ, এই সমাজের প্রতি তো আমাদের একটা কর্তব্য আছে নাকি? আমরা গরিব বলে, বস্তিতে থাকি বলে আমাদের সেগুলো ভুলে গেলে চলবে না তো। আসি আসি গো। না, রাজেশদা হচ্ছে আমাদের বস্তির গর্ব। এই জন্য বলে পেটে একটু বিদ্যা থাকা দরকার। ভগবান রাজেশদার যেন ভালো হয়।
কিরে মালগুলোকে চিনিস? এই মাল দুটোকে চিনি স্যার আমি, এরা তিল জলায় থাকে। গুড। বাকিগুলোকে চেনা চেনা লাগছে, তবে কোথায় দেখেছি মনে করতে পারছি না। মনে করার চেষ্টা কর, মনে করার চেষ্টা কর শিগগিরই। সম্ভবত তপসিয়াতেই দেখেছি। দেখ পচা, আমাদের কাছে এই সম্ভবত মনে হচ্ছে এইসব কথাগুলো কোনো মানে রাখে না, বুঝতে পেরেছিস? আমাকে শিওর করে বল ওদের চিনিস কিনা। হ্যাঁ স্যার, তপসিয়াতেই দেখেছি। কনফার্ম? একদম কনফার্ম স্যার। কিরে কালু, কি ব্যাপার? তুই যে চুপচাপ দাঁড়িয়ে আছিস, হ্যাঁ? মালগুলো কি তোর সাকরেত নাকি? না স্যার, কি যে বলেন স্যার, লজ্জা দিচ্ছেন। সেরকম কিচ্ছু নয় স্যার, সেরকম কিচ্ছু নয়। কিচ্ছু না? তাহলে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? না না স্যার, মনে করার চেষ্টা করছিলাম স্যার। এই থোবড়া দুটো স্যার আমার খুব চেনা। এই স্যার মনে করার চেষ্টা করছিলাম কোথায় এদেরকে দেখেছি। কোথায় দেখেছিস? কোথায় দেখেছিস বল। সেটাই তো স্যার মনে করার চেষ্টা করছি। আরে বাবা মনে কর, তাড়াতাড়ি মনে কর, কোথায় দেখেছিস বল। স্যার একটু ভাবতে দিন। কি? স্যার মনে পড়েছে স্যার। এরা স্যার, এদের বাড়ি ঠেক স্যার সব আমি চিনি। এদের চেনা থোবড়া, করে আর মাল স্যার। গুড, ভেরি গুড, ভেরি গুড। এই জন্যই তো আমি তোদের এত ভরসা করি রে, এই জন্য। যাকে এদের সম্পর্কে আমি কিছু ইনফরমেশন তোদের দিচ্ছি। মন দিয়ে শোন। গত 17ই এপ্রিল বেলেঘাটা অঞ্চলে একটা ডাকাতি হয়েছিল। এলআইসির টাকার ব্যাগ আর ওই টাকার বান্ডিলে এলআইসি স্টিকার আর স্ট্যাম্প মারা আছে। এই ছজনই এই ডাকাতিটা করে। ডাকাতির সময় ওরা একটা লাল রঙের বাইক আর আকাশি রঙের স্কুটার ইউজ করে, এছাড়া পিস্তল ইউজ করেছে। এদের সম্পর্কে যেটুকু জানা গেছে, এই ঘটনাটার যেটুকু ইনফরমেশন তোদের দিয়ে দিলাম। এবার বাকি সমস্ত খবর আমার খুব শিগগিরই চাই, ঠিক আছে? হ্যাঁ স্যার, কিচ্ছু চিন্তা করবেন না স্যার, একদম কিচ্ছু চিন্তা করবেন না। এই সমস্ত মালের থোবর যখন স্যার একবার চিনে ফেলেছি, তখন স্যার কালকের মধ্যে সমস্ত ইনফরমেশন স্যার পেয়ে যাবেন আপনি। গুড, দিয়ে দেবো। ভেরি গুড। 3টে আছে আপাতত হাত খরচা। আরে নে ধর। খবরগুলো যদি ঠিকঠাক নিয়ে এসে দিতে পারিস তাহলে 3জনই ইনাম পাবি। হ্যাঁ স্যার। যা।
বিশ্বাস দেখুন তো এই মহারথীদের চিনতে পারেন কিনা? হ্যাঁ স্যার, সেদিন এরাই ছিল স্যার। ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আসতে পারেন। ওকে, থ্যাংক ইউ স্যার। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার। মিস্টার মুখার্জি, দরজাটা খুলুন তো। আপনি আসতে পারেন। ওকে। রে ওরা যখন পড়েই গেলি আর ওরাও যখন তোদের আইডেন্টিফাই করে গেল, এবার মানে বলে ফেল, টাকার ইনফরমেশন গুলো তোদের কে সাপ্লাই করেছিল? হ্যাঁ, কেমন আছে স্যার? কেউ না, খুব ভালো। তাহলে তোরা জানলি কি করে যে ওই বাক্সের মধ্যে টাকা আছে? স্যার, অনেক দিন ধরেই আমরা ওদেরকে টার্গেট করছিলাম, তাই বেশ কিছুদিন ধরেই আমরা ওদেরকে ফলো করতে লাগলাম। রোজই ওরা টাকার বাক্স নিয়ে একই রাস্তা দিয়ে ব্যাংকে জমা করতে যেত। ওদেরকে ফলো করে জানতে পারলাম যে বেশ ভারী রকম ওরা ব্যাংকে জমা করে, তাই আমরা টার্গেট করলাম যে ওই টাকা আমরা লুট করব। সেই মতো 16ই এপ্রিল अब बैग इसको दे। अभी देख नहीं भी जाएगा। अस्सलाम वालेकुम भाईजान। वालेकुम अस्सलाम।
क्या रे, सुबह सुबह चालू कर दिया क्या? हाँ? तो क्या करे उस्ताद, तुम्हारे लिए इंतजार करते करते हम सब तो थक गया। तुम लोग साला इतना जल्दी थक जाओगे तो তোদের নেমে অপারেশন করব কিভাবে? এ কি বলছো গুরু? हम लोग कभी অপারেশনে ফেল করেছি? আর নেই রে, এই জন্য তো তোদের উপর আমার এত ভরসা। गुरु अभी तुम बोलो, कल का ऑपरेशन में किसको क्या करना है? इसलिए तो तुम लोगों को इधर बुलाया। सुनो सब लोग इधर, सुन, ये है बैंक, और ये है LIC बिल्डिंग। सुन, रोज सुबह 11 से 12 बजे के अंदर एक रिक्शा করে LIC থেকে টাকা যায় এই ব্যাংকে। এই টাকাটাই আমরা লুট করব। কি করব? লুট করব। এই রিক্সাটা যখন LIC থেকে হেমচন্দ্র নস্কর রোড থেকে ব্যাংকের দিকে যাবে তখন আমরা অ্যাটাক করব, কারণ এই সময় জায়গাটা ফাঁকা থাকে। কাম খতম হয়ে গেলে আমরা এই রোড হয়ে সিধা ভিআইপির দিকে পালিয়ে যাব। ঠিক আছে? ठीक है उस्ताद। उस्ताद, हम सब मिलकर एक साथ अटैक करेंगे। दूर बुर्बक, सुन, पहले हम यहाँ नासुद রিক্সাওয়ালার সাথে গিয়ে ক্যাচাল করব। ক্যাচালটা যখন বাড়বে তোরা দূর থেকে ফলো করবি। তোরা প্রথমে কোনো সিনে আসবি না, ঠিক আছে? ঠিক আছে উস্তাদ। যদি দেখিস আমরা ঝামেলায় জড়িয়ে পড়েছি, বেরোতে পারছি না, তোরা গিয়ে আমাদের পার করবার চেষ্টা করবি। আর সালা যদি আমরা বেরিয়ে যাই তাহলে তোরা পাবলিকের সাথে মিশে গিয়ে আমাদের পিছন নিবি, ঠিক আছে? ठीक है उस्ताद। तो कल सुबह 11 से 12 बजे के अंदर ऑपरेशन बीमा। তোদের এই প্ল্যান মতো গত 17 এপ্রিল তোরা এই টাকার বাক্সটাকে লুট করিস। বাহ, এবার লক্ষ্মী ছেলের মতো বলছি, লুট করার টাকাগুলো তোরা কোথায় রেখেছিস? হ্যাঁ, রে চুপ করে আছিস কেন? বল টাকাগুলো কোথায় রেখেছিস? কি হলো, বল কোথায় রেখেছিস? বলছি বলছি স্যার,
এসে একটা অদ্ভুত ব্যাপার আমরা লক্ষ্য করছি যে যখন ব্যাগটা ছিনতাই করে ডাকাত ডাকাত বলে যে দুজন হঠাৎ ছুটে গেল, অর্থাৎ ওই ডাকাত দলে যে 6 জন ছিল এমনভাবে সাজিয়েছিল মনে হবে যেন ওই দুজন জনসাধারণকে ধরতে যাচ্ছে। ওরা তখন ছুটতে ছুটতে যে পরে বোঝা গেল যে ওরা ওই ডাকাত দলের সঙ্গেই ওরা একসঙ্গেই এসেছিল এবং অটোমেটিক্যালি ওদের প্রত্যেকেই ওরা ওইখান থেকে ওই যে বাক্স নিয়ে চলে গেল, ওই যে অ্যাটাচি বাক্স, ওই অ্যাটাচিতে করে ওই সমস্ত ওই যে দিন দুপুরে এরকম 11টা 20-তে এইরকম একটা ভয়াবহ দুঃসাহসিক ডাকাতি যেটা কলকাতা শহরের বুকে ঘটে গেল, তার পরিসমাপ্তি জজ সাহেব ফার্স্ট অ্যাডিশনাল সেশন জাজ আজকে উনি তার পরিসমাপ্তি ঘটালেন শাস্তির মধ্য দিয়ে। এই কেসে আমরা চার্জ ফ্রেম করেছিলাম 395, 397 ধারায় ভারতীয় দণ্ডবিধির, আর 25-27 অস্ত্র আইন আর্মস অ্যাক্টের। 395 ধারা মতে জজ সাহেব ওদের প্রত্যেককেই জিজ্ঞেস করলেন যে দেখো গতকালই তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল, যে দেখো তোমরা তোমাদের এই ডাকাতির সম্বন্ধে তোমাদের বক্তব্য কী। যখন ওরা বলল যে স্যার আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা সবাই আমাদের বাড়িতে মা ছেলে পুলে আছি, তখন জজ সাহেব বললেন দেখুন মোহাম্মদ নাদিম তোমার কাছ থেকে 95,000 টাকা রিকভারি হয়েছে, আর ইয়ামা মোটরসাইকেল যেটা নিয়ে তুমি অবরোধ করেছিলে সেইটা রিকভারি হয়েছে। মোহাম্মদ রাহুল ওরফে গোলাম মুস্তাফা তোমার কাছে 20,000 টাকা রিকভারি হয়েছে। মোহাম্মদ নৌসাদ তার কাছ থেকে 20,000 টাকা রিকভারি হয়েছে। প্রমোদ কুমার মাহাতো তার কাছ থেকে 10,000 টাকা রিকভারি হয়েছে। আর মোহাম্মদ হামিমের কাছ থেকে একটা ভেসপা স্কুটার এবং ওই ক্রাইম ভ্যাকেলটা পাওয়া গেছে। আর প্রভুনাথ সাহা তার কাছ থেকে ওই সিঙ্গেল শটার ফায়ার আর্মটা পাওয়া গেছে। উনি 395 অনুযায়ী 9 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন, 5,000 টাকা ফাইন করেছেন, ওনাদের আরও 4 মাস জেল। আর 397-এ 8 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন, 4,000 টাকা ফাইন করেছেন, ওনাদের আরও 2 মাস জেল। এছাড়া ওই যে দুজন যারা সেপারেটলি যারা অস্ত্র আইনে হয়েছিল তাদের এগেনস্টে আরও 2 বছর দেওয়া হয়েছে। যেমন ধরুন আপনার 25-27 আর্মস অ্যাক্টে তাদের 2 বছর শাস্তি, 1,000 টাকা ফাইন, ওনাদের আরও 1 মাস জেল।